নমস্কার, আমি সৌভিক স্যার। ন্যাশনাল প্যারামেডিক্যাল অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে আজকে আমরা একটা মেশিন সম্পর্কে তথ্য সংগ্রহ করব। সেই মেশিনটার নাম হলো হিউম্যান বডি, অর্থাৎ যে শরীরের ওপরে আমরা সমস্ত রকম কাজ করছি, অর্থ উপার্জন, খাওয়া দাওয়া, মেলামেশা, সেই মেশিনটা সম্পর্কে আজকে আমরা কিছু তথ্য জানবো। দেখো, তোমরা এখানে যারা প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হয়েছো, সারা কোর্সেই তোমরা যাই পড়বে সবটাই তো এই মেশিন সম্পর্কেই পড়বে, কিন্তু আজকে আমরা একটু অন্য দিক দিয়ে দেখব। মানে একদম সাধারণ মানুষের চোখ দিয়ে আমরা আমাদের এই মেশিনকে কিভাবে মেনটেন করতে হয় সেটা বোঝার চেষ্টা করব। আমরা এই পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকের জাতি, ধর্ম, তার সাথে সাথে খাওয়া দাওয়ার অভ্যেসও কিন্তু আলাদা, তাই না? কোনো দেশে পাস্তা, কোনো দেশে বার্গার, কোথাও বিরিয়ানি, কোথাও আবার আমাদের দেশেই এত বৈষম্য রয়েছে খাবার দাবারের মধ্যে। কোথাও রয়েছে ইডলি ধোসা, কোথাও রয়েছে ভাত মাছ যেটা আমরা খাই বাঙালিরা, কোথাও রয়েছে আবার ধোকলা ফেপলা, কেউ আবার মাক্কিদা রুটি, ঘি দিয়ে রুটি বা ডাল। তো এত খাবারের বৈষম্য, কিন্তু সারা পৃথিবীতে যতই মানুষ হোক না কেন, প্রত্যেকের দুটো চোখ, হার্ট একটা, লিভার একটা, দুটো কিডনি, অর্থাৎ মেশিনটা এক, কিন্তু মেশিনের মধ্যে যে অয়েলিংটা দেয়া হচ্ছে সেইটা জায়গা অনুযায়ী আলাদা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের শরীর, ভারতবর্ষের বাংলা মানে পশ্চিমবঙ্গের যে মানুষের শরীরে যা আছে, আবার সুদূর কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া বা অন্য যে কোনো দেশের তারও শরীরের মধ্যে একই জিনিস আছে, শুধু আমরা ভিতরে যে উপাদানগুলো ঢোকাচ্ছি সেইগুলো আলাদা হয়ে যাচ্ছে। তাহলে কোথাও না কোথাও আমরা একই সূত্রে বাঁধা আছি। সেই সূত্রটা হলো পুষ্টি, অর্থাৎ নিউট্রিয়েন্টস। তার মানে আমি যাই খাচ্ছি না কেন, আর সুদূর কানাডায় বসে থাকা কোনো লোক যাই খাচ্ছে না কেন, কোথাও গিয়ে ব্যাপারটা একই ফর্মে তৈরি হয়ে যাচ্ছে আমাদের শরীরের কাছে, কিন্তু আমাদের চোখের কাছে, আমাদের পরিবেশের কাছে সেটা আলাদা হচ্ছে। তো আজ দুপুরে আমি খেয়েছি ভাত, ডাল, মাছের তরকারি, আর ওই একই সময় হয়তো সাউথ ইন্ডিয়াতে বসে থাকা কোনো লোক খেয়েছে ইডলি, ধোসা, সাম্বার, বড়া। আবার অন্য কোনো জায়গায় বসে থাকা, ধরো কাশ্মীরে বসে থাকা কোনো লোক খেয়েছে হয়তো চিকেন বা মাটন অথবা রুটি অথবা ডাল। তো তারা তাদের মতো করে খাচ্ছে, আমি আমার মতো করে খাচ্ছি, কিন্তু শরীরে গিয়ে বিষয়টা একই সূত্রে বেঁধে যাচ্ছে। সেই সূত্রটা কি? সেই সূত্রটা হলো নিউট্রিয়েন্টস, যাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিতে পারি। যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেল, ফাইবার, ওয়াটার, অক্সিজেন। তাহলে এছাড়াও ফ্যাটও আছে। তাহলে আমরা যে যাই খাই না কেন, সেই খাবারগুলোর মধ্যে আলটিমেটলি কমন যে জিনিসটা লুকিয়ে আছে তারা হলো নিউট্রিয়েন্টস। অর্থাৎ আমার শরীরের মধ্যে থাকা লিভার আর একজন আমেরিকান শরীরের মধ্যে থাকা লিভারের চাহিদা এক, শুধু আমাদের বাহ্যিক ইন্দ্রিয়র চাহিদাটা আলাদা। সেও আজ দুপুরে যে খাবারটা খেয়েছে বা খাবে, তার মধ্যেও ওই ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ফাইবার এগুলোই থাকবে। আর প্রতিনিয়ত নিঃশ্বাসের মাধ্যমে যাচ্ছে অক্সিজেন এবং ওয়াটার। তাহলে এই নিউট্রিয়েন্টস গুলোই আমাদের বেঁচে থাকার জন্য বা আমাদের এই শরীর নামক মেশিনটার জন্য একদম উপযোগী। বাকি রইল যে অংশগুলো, অর্থাৎ এই নিউট্রিয়েন্টস গুলো যে খাবারের মোড়কের মধ্যে দিয়ে আমাদের শরীরের মধ্যে ঢোকে, মানে বিরিয়ানি, ফ্রাইড রাইস,
ধোকলা, উত্তাপাম, বার্গার, হটডগ, এইগুলো বেরিয়ে যায় পায়খানার পথে দিয়ে। অর্থাৎ সকালবেলা পায়খানার পথে বা ল্যাট্রিনের পথে যে অংশটা বেরিয়ে যায় সেটা ছিল মোড়ক, আর যেটা আমাদের শরীরে ফাইনালি থেকে যাবে সেটা হলো নিউট্রিয়েন্টস। এই নিউট্রিয়েন্টসটা আমাদের শরীরে ঢোকার পরে রক্তের মধ্যে অ্যাবজর্ব হয়, তারপরে সেটা প্রতিটা টিস্যুর মধ্যে পৌঁছে যায়, আর টিস্যু সেই নিউট্রিয়েন্টসটাকে ব্যবহার করে আমাদের প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে বাঁচিয়ে রেখেছে। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের বেঁচে থাকার জন্য অন্য কিচ্ছু না, সেটা হলো খাদ্য অভ্যাস। অর্থাৎ আমরা আমাদের সেলকে, কোশিকাকে কিভাবে বাঁচিয়ে রাখবো সেই জ্ঞান ছাড়া আমরা কিন্তু অর্থ উপার্জনের মতো একটা বড় দায়িত্বে নিজেদেরকে নিয়োজিত করে ফেলছি, কিন্তু আমাদের এই শরীরটা কতদিন ধরে অর্থ উপার্জন করতে পারবে সেই বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই। আমরা নিউট্রিয়েন্টস খাবার সম্পর্কে কোনো জ্ঞান রাখছি না, কিন্তু কত টাকা দিয়ে বাজার থেকে কত দামি দামি হোটেলে গিয়ে খাওয়া যায় সেই সম্পর্কে জ্ঞান রাখছি। আমরা ফুড ব্লগারদের ফুড ব্লগিং দেখছি, কিন্তু নিউট্রিয়েন্টস সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। আমরা জানি না আমাদের শরীরে কত পরিমাণ প্রোটিন পার ডে দরকার, কার্বোহাইড্রেট, ফ্যাট, ফাইবার, এগুলোর দরকার কেন? আর যার কারণে আমরা না জেনে ভুল ভাল লোকমুখে শুনে থাকা ডায়েটের মধ্যে চলে যাচ্ছি। যেমন একটা উদাহরণ দিই, কেউ যদি মোটা হয়ে যাচ্ছে, তাকে রোগা হতে হবে, তো স্বাভাবিকভাবে সে কি করবে? বাঙালিদের মধ্যে আমি সব থেকে বেশি কমনলি যেটা পাই সেটা হচ্ছে তারা কি বলবে? আমি ভাত খাবো না, তাই কি না? ভাত তার এখন শত্রু হয়ে গেছে, তাহলে কি খাবো? বলছে আমি রুটি খাবো, রুটি খেয়ে আমি রোগা হব। কিন্তু এটা মিথ, এটা ভুল। ভাত আর রুটিতে সমান কার্বোহাইড্রেট আছে, যেটা আমাদের ক্যালোরির জন্য দায়ী, আর ক্যালোরিটাই পরে ফ্যাটের জন্য দায়ী বা মোটা হয়ে যাওয়ার জন্য দায়ী। প্রবলেমটা কি হয়? ভাত আমরা বুঝতে পারি না, ভাতের পরিমাণটাকে আমরা বুঝতে পারি না, কিন্তু রুটির পরিমাণটা বুঝতে পারি। আমরা মুখে কি বলি? আমি দুটো রুটি খাবো, কিন্তু আমরা মুখে এটা বলতে পারি না আমি কতটা পরিমাণ ভাত খাবো, আমি এক্স্যাক্টলি কত গ্রাম চালের ভাত খাবো, এটা আমরা মানতে পারি না বা বুঝতে পারি না। তাই ভাতের পরিমাণটা মাত্রা অতিরিক্ত হয়ে যায়, কিন্তু রুটির পরিমাণটা আমরা গুণে দেখতে পারি, যেটা দুটো খাবো, তিনটে খাবো কি পাঁচটা খাবো। সুতরাং ভাত খেয়ে রোগা হওয়া যায়, আর রুটি খেয়েও মোটা হওয়া যায়। তার কারণ মোটা হওয়ার শত্রু হলো ক্যালোরি, ভাত নয়, রুটিও নয়। আমাদের বেঁচে থাকার জন্য প্রতিদিন কত পরিমাণ ক্যালোরি লাগবে সেইটা আমাদেরকে সব থেকে আগে জানতে হবে। আর আমরা কি জানি? আমাদের বেঁচে থাকার জন্য আমাদের কত টাকা উপার্জন করতে হবে। আমরা এটা সবাই জানি কত টাকা উপার্জন করতে হবে। মোবাইলের রিচার্জ করতে গেলে কত টাকা লাগে, টিভির রিচার্জ করতে গেলে কত টাকা লাগে, দুর্গাপুজো আসছে, একটা জামা কিনতে কত টাকা লাগে। কিন্তু তুমি সেই মানুষটাকে জিজ্ঞেস করো যে আপনার বেঁচে থাকার জন্য প্রতিদিন ক্যালোরি কত লাগে, বলবে জানি না। আমি শুধু কি জানি? পেট ভরে খেতে হবে অথবা ডায়েট করতে হবে, যেটা সম্পূর্ণ ভুল। আমাদের প্রতিদিন বেঁচে থাকার জন্য ন্যূনতম 1600 থেকে 1800 ক্যালোরির দরকার হয়। এই ক্যালোরিটা আমরা প্রত্যেক দিন খরচা করে ফেলি আমাদের শরীরের নিজস্ব মেটাবলিজম ক্রিয়াকলাপের কারণে। যেমন তুমি ভাবো আজকে কোথাও বেরোবে না, বাড়িতেই থাকবে, তাহলে বাড়িতে থাকার জন্য তোমার কিছু খরচা আছে, মানে শরীরের খরচা আছে, ক্যালোরির খরচা আছে। সেটা কিভাবে? তুমি তো বাথরুমে যাবে, তোমার হার্ট, হৃদটা স্পন্দন হচ্ছে, তোমার লিভার কাজ করছে, তোমার ব্লাড সার্কুলেশন হচ্ছে, তোমার স্নায়ুতন্ত্র কাজ করছে, তোমার এক্সক্রিটরি সিস্টেম, তোমার রেসপিরেটরি সিস্টেম, তোমার লিম্ফ্যাটিক সিস্টেম, এই সব সিস্টেমগুলো অনবরত তোমার থেকে পারমিশন না নিয়েও কাজ করছে। তাহলে ওদের বেতন কে দেবে? ওদের বেতন হলো এই ক্যালোরি, যে ক্যালোরিটা 1600 থেকে 1800 প্রত্যেক দিন দরকার। এবারে
যদি আমরা তার কম খেয়ে ফেলি তাহলে আমরা ধীরে ধীরে দুর্বলতার শিকার হব, আমাদের সেই তন্ত্রগুলো বা সিস্টেমগুলো বিকল হয়ে পড়বে। আর যদি আমরা তার থেকে বেশি খেয়ে ফেলি তাহলে ধীরে ধীরে শরীরের মধ্যে চর্বি বা অ্যাডিপোজ টিস্যু, যাকে বলা হয় মেদযুক্ত কলা, বাড়তে থাকবে। তাহলে কি বিড়ম্বনা, কম খেলেও সমস্যা, বেশি খেলেও সমস্যা। তাই আমি যেটা বলতে চাইছি, আমাদের সব থেকে আগে ক্যালোরির প্রতি জ্ঞান থাকা দরকার। অর্থ বা ঝগড়াঝাটি, জায়গা জমি, এই দাগ ওই মাপ 1 ইঞ্চি বেড়ে গেছে ভেঙে দেবো, এগুলো পরে। বেঁচে থাকার জন্য, সুস্থ খোলা আকাশের নিচে শ্বাস নেওয়ার জন্য আগে শরীর বিদ্যা জানতে হবে, ক্যালোরির কাউন্ট জানতে হবে, কি খাবো, কোনটা খাবো না, এই না বলাটা জানতে হবে। আমাদের শাস্ত্রে একটা খুব সহজ কথা বলা আছে। কথাটা কি? কথাটা হলো, কম খাবি তো বেশি খা, আর বেশি খাবি তো কম খা। মানেটা কি দাঁড়ালো? যদি কম দিনের জন্য খেতে চাই তাহলে আজ বেশি বেশি করে খেয়ে ফেলি। 40 বছর, 50 বছর, বড় জোর 55 থেকে 60 বছরের মধ্যে খাতা বন্ধ, আর খাওয়া হবে না। কিন্তু যদি বেশি দিনের জন্য খেতে চাই তাহলে আজ কম কম খাও। তাই কথাটা বলেছে, কম খাবি তো বেশি খা, বেশি খাবি তো কম খা। তাহলে যদি আমি 80 বছর, 90 বছর, 100 বছর অবধি খেতে চাই তাহলে আজ আমাকে কম খেতে হবে। তাহলে কম খাওয়ার মধ্যে বিজ্ঞান লুকিয়ে আছে। বিজ্ঞানটা কি? ক্যালোরি। আমাকে সব থেকে আগে জানতে হবে আমার কাজের সাথে সামঞ্জস্য রেখে দৈনন্দিন আমার কত পরিমাণ ক্যালোরি দরকার হয়, আর ঠিক সেই পরিমাণ ক্যালোরি আমাকে সেবন করতে হবে পুষ্টিকর খাবারের মাধ্যমে। এবারে কথা হচ্ছে, ক্যালোরি কোথা থেকে আসে? ক্যালোরি আসে মূলত আমরা প্রত্যেকদিন যে ধরনের খাবারগুলো খাচ্ছি, যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এই 3 ধরনের খাবার থেকে সব থেকে বেশি পরিমাণে আমরা ক্যালোরি পাচ্ছি। আর এদের মধ্যে কার্বোহাইড্রেট আর ফ্যাট থেকে পাচ্ছি সব থেকে বেশি পরিমাণ ক্যালোরি, আর প্রোটিন থেকে তার থেকে কম। এছাড়াও ফাইবার আছে, এছাড়াও ভিটামিন, মিনারেলস, এগুলো আমাদের শরীরের জন্য দরকার। আর অক্সিজেন তো রয়েছে, যেটা আমরা প্রতিনিয়ত নিঃশ্বাসের মাধ্যমে নিয়ে যাচ্ছি। তাহলে আমাদের শরীরকে একটা সুঠাম ভাবে গঠন করতে গেলে আমাদের খাদ্য বিজ্ঞান সম্পর্কে জানতে হবে। আর সাধারণভাবে আমাদেরকে কোন খাবারটা খাওয়া উচিত, কোন খাবারটা না খাওয়া উচিত সেটা জানতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই। আমি দেখেছি বাচ্চাদেরকে বাড়িতে তাদের মা বাবারা আজকাল প্রচন্ড বেশি ওটস খাওয়াচ্ছে, খাওয়ায় কিনা? ওটস, ডালিয়া, এই খাবারগুলো খাওয়ায়। এটা অবশ্যই ভালো খাবার, কিন্তু আমাদের জানা উচিত একটা গ্রোয়িং বেবি, অর্থাৎ যে বাড়ন্ত বাচ্চা, তার জন্য সারাদিনে বেশি পরিমাণ ওটস কিন্তু ক্ষতিকর। তার কারণ ওটসের মধ্যে বেশি পরিমাণে কি আছে? ফাইবার। ফাইবার এক ধরনের মানুষের জন্য দরকার, বাচ্চাদের জন্য অতটা বেশি পরিমাণে দরকার নয়। ফাইবার মূলত আমাদের অ্যাবজর্পশনে ডিলে করে দেয়। মানে আমি যখন কোনো খাবার খেলাম সেইটা ফাইবার যুক্ত যদি হয়, ধরো আমি ওটস খেলাম, সেই ওটসটা আমার পেটকে অনেকক্ষণ ভরিয়ে রাখবে, যার ফলে আমার খিদে দেরিতে পাবে। কিন্তু একটা বাচ্চার এই ফর্মুলাতে চললে হবে না। বাচ্চার দরকার ভিটামিন, মিনারেলস, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, সমস্ত কিছু, যার মধ্যে ওমেগা 3, ওমেগা 6 এবং বাকি সমস্ত রকম নিউট্রিয়েন্টস ভরপুর থাকবে। তাহলে আমি যদি তাকে শুধু তার খাবারকে আমি যদি বন্ধ করে দিই, মানে ওটস খাওয়ানো মানে পেট ভরে থাকবে, আর তাতে বেশি পরিমাণে কি যাচ্ছে? ফাইবার। তাহলে ফাইবার হলে কি হবে? পায়খানা ভালো হবে, পরিষ্কার পায়খানা হবে। তাহলে বেশি পরিমাণে খাবারের মধ্যে ওটস যদি চলে যায় তাহলে শুধু পায়খানাটাই ভালো হবে, আর পেটটা অনেকক্ষণ ভরে থাকবে। তার ব্রেনের ডেভেলপমেন্ট কোথায় যাবে? তার চোখের ডেভেলপমেন্ট কোথায় যাবে? তার গ্রোথ ফ্যাক্টর কি হবে?
তার জন্য দরকার ফল, তার জন্য দরকার একদম সাধারণ ভাত, ডাল, সাধারণ কম দামি ফল, বাদাম, এই খাবারগুলো। আজকাল বিজ্ঞাপনের দুনিয়ায় আমরা দেখতে পাই বিভিন্ন রকম সিডস এর কথা আসে, ফ্লেক্স সিডস, চিয়া সিডস, আলমন্ড বাদাম, অনেকে তো তার নামও শোনে না, কিন্তু এগুলো সব বিক্রি করার জন্য। তোমরা জেনে রাখো একটা জিনিস, এই পৃথিবীতে যে মানুষ যে দেশেই জন্মাচ্ছে না কেন, তার সারাউন্ডিং এ উইদিন 500 কিলোমিটারের মধ্যে যে খাবারগুলো তার জন্যই তৈরি হচ্ছে সেগুলোই তার খাবার উচিত। মানে এই পৃথিবী আমাদেরকে যে খাবারগুলো গিফট করছে আমাদের জন্য, সেইগুলোই সুষম আহার। সুদূর প্রাচ্য দেশে আমন্ড বাদাম তৈরি হচ্ছে, এটা ওদের জন্য দরকার। আমাদের জন্য সামান্য চীনা বাদামই যথেষ্ট। গাছে পেয়ারাই আমাদের জন্য যথেষ্ট, আপেল না হলেও চলবে। আমাদের জন্য গম, আমাদের জন্য ডাল, এগুলোই যথেষ্ট। হয়তো অন্য কোনো দেশে এই খাবারগুলোকেই ইম্পোর্ট ডিউটি লাগিয়ে বেশি দামে বিজ্ঞাপন করে বিক্রি করে, আবার আমরা তাদের দেশ থেকে আসা ইম্পোর্ট ডিউটি দিয়ে বেশি দামি খাবার খেয়ে গর্ববোধ করি যে আমার বাচ্চাকে আমি দামি খাবার খাওয়াবো। কি খাওয়াবো? ওটস খাওয়াবো, চিয়া সিডস খাওয়াবো, ডালিয়া খাওয়াবো, মাখানা খাওয়াবো। আরে তোমার দাদু কখনো খেয়েছিল? তোমার বাবা কখনো খেয়েছিল? স্বাধীনতা দিবসের দিনকে আমরা আমাদের বীর স্বাধীনতা সংগ্রামীদেরকে স্যালুট করব, কিন্তু তারা কি এইগুলো খেয়েছিল? তাহলে তারা যখন খায়নি, তারা যে দেশের হাত থেকে আমাদের পরাধীনতাকে তুলে দিয়ে স্বাধীনতা এনে দিয়েছিল, আজকে আমরা সেই সমস্ত দেশ থেকে আসা খাবারগুলোকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করছি। আমরা সেগুলোকে পকেটের টাকা দিয়ে খরচা করে কিনে খাচ্ছি, কিন্তু সেটা ভুল। তোমার জন্য এক প্লেট ভাত, ডাল, পুকুরের ছোট মাছ, এটাই যথেষ্ট। আমরা ফ্লেক্স সিডস খাচ্ছি, আমরা চিয়া সিডস খাচ্ছি। আরে এটার মধ্যে যে গুণ রয়েছে সেটা একটা পুকুরের চারাপোনা মাছের মধ্যেও আছে। ওমেগা 3, ফাইবার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, এগুলো চারাপোনা মাছের মধ্যেও পাচ্ছি, পুঁটি মাছের মধ্যে পাচ্ছি, যাদের আমরা হাড় সমেত চিবিয়ে খেতে পারি। তাদের হাড়ের মধ্যে লুকিয়ে থাকা ক্যালসিয়ামটা আমাদের শরীরের মধ্যে গিয়ে অ্যাবজর্ব হয়ে ক্যালসিয়ামের কাজ করে দেবে। আমাদের কি দাঁত নেই? আমরা কি সেগুলো কিনতে বাজার থেকে লজ্জা পাবো? অ্যাকচুয়ালি লজ্জা পাই মনে হয়। এখন তো ফ্যাসিনেশন এসে গেছে না, আধ খাওয়া একটা আপেলের ছবি দেওয়া ফোন যদি আমরা রাখতে পারি, তাহলেই আমরা আমাদের স্ট্যাটাসের সিম্বলটাকে দেখাতে পারি। আমরা যদি দোকানে গিয়ে পুঁটি মাছ কিনি, তাহলে পমফ্রেট মাছ বা ইলিশ মাছ লজ্জা পাবে, তাই না? আমরা দোকানে গিয়ে কি বলবো? ফ্লেক্স সিডস দাও, আমন্ড দাও, আখরোট দাও। আরে ওটা আমাদের জন্য নয়, আমাদের জন্য বাংলা পায়খানা, আমাদের জন্য কোমট নয়। আমরা যে ধরনের খাবার খাই, সেই খাবারকে সঠিক মোশনে বার করতে গেলে আমাদের পূর্বপুরুষরা যেই পদ্ধতিতে তাদের বাতকর্ম বা পায়খানা করত, আমাদেরও আজ সেটাই করা উচিত। আমরা আজকে কনস্টিপেশনের রুগী হয়ে গেছি কেন? আমরা কোমোড ব্যবহার করছি। বাড়িতে আত্মীয় স্বজন এলে আমরা গর্ববোধ করে দেখাই যে দেখো আমার বাথরুমে কোমোড আছে। বাংলা পায়খানা, এ বাবা, ও তো সুলভ শৌচালয়তে থাকে। তাই আমরা যদি আমাদের শরীরের বিদ্যা সম্পর্কে সঠিক নলেজ না রাখি, আমাদের কিচ্ছু হবে না। আমরা একটা প্রবাদ বাক্যকে আজকে সম্পূর্ণ ভুল রূপে চালনা করছি। যেমন বলে, ভরা পেটে খাও ফল, আর কি বলে? খালি পেটে খাও জল। কথাটা ভুল। কথাটা হলো ভর পেট খাও ফল, খালি পেটে খাও জল। তাহলে ভর পেটকে আমরা ভরা পেটে নিয়ে চলে গেছি। আচ্ছা, আমাকে অনেকে বলে খালি পেটে ফল খাবো, অ্যাসিডিটি হয়ে যাবে তো। আবার সেই ব্যক্তি পুজোর দিন বা রোজার দিন খালি পেটে প্রথমে কি খায়? ফল খায়। প্রথমে শসা, আপেল, পেয়ারা, কোনো উপোস রেখেছিল, কোনো রোজা রেখেছিল,
প্রথম যখন সে রোজা ভাঙছে বা উপোস ভাঙছে, প্রথম সে খাবারটা কি খাচ্ছে? ফলের রস অথবা ফল। আবার উল্টো দিকে জ্ঞান দেওয়ার সময় কি বলছে? দুপুরবেলা ভাত খাওয়ার পরে আমি ভরা পেটে ফল খাবো। আরে ভরা পেটে ফল গিয়ে তো তোমার ডাইজেশন প্রসেসকে আরো ডিলে করে দেবে। ফল আমাদের শরীরে একটা ডিটক্স হিসেবে কাজ করে, একটা ক্লিনজার, একটা ঝাড়ুদার হিসেবে কাজ করে। সেটা প্রথম সকালে খালি পেটে খাওয়া উচিত। তবে অবশ্যই সেটা যেন অ্যাসিডিক ফল না হয়, সেটা অ্যালকালাই ফল হয়। যেমন পেয়ারা খাও, শশা খাও, তরমুজ খাও, যে সমস্ত ফলের মধ্যে হাইড্রেশন অর্থাৎ জল ভালো পরিমাণে রয়েছে, যে সমস্ত ফল খুব সহজে কম দামের মধ্যে পাওয়া যায়। আচ্ছা, আমাদেরকে ছোটবেলায় বাবা মারা বলে ঘোড়ার মতো দৌড়াতে হবে। আমরা যখন গাড়ি কিনি জিজ্ঞেস করি কত হর্স পাওয়ার, জিজ্ঞেস করি না কত হর্স পাওয়ার? তাহলে আমরা ঘোড়াকে একটা এনার্জির আইকন মানি। ঘোড়া কি খায়? ছোলা খায়, ঘাস খায়। ঘাস আমরা খেতে বলছি না। আমরা যদি ছোলা খাই, এই ছোলার মধ্যে ভিটামিন পাচ্ছি, মিনারেলস পাচ্ছি, ফাইবার পাচ্ছি, আর ক্যালসিয়ামও পাচ্ছি। আর এই সবকটা থেকে আমরা কি পাচ্ছি? ক্যালোরি। তাহলে আমরা আমাদের সারাদিনের পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি যদি ঢুকিয়ে নিতে পারি, আমাদের আর কোনো চিন্তা নেই। আমরা মোটাও হব না, রোগাও হব না। আমাদের ক্যালোরির কাউন্ট জানা উচিত। পকেটে কত টাকা রাখতে হবে এটা সেকেন্ডারি, প্রাইমারি হচ্ছে ক্যালোরি কত থাকা উচিত। না হলে মোটা হয়ে যাব, না হলে রোগা হয়ে যাব। সব থেকে বড় কথা, আমরা দীর্ঘজীবী হতে পারবো না। তাই সহজে সস্তায় যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো আমাদের জন্য, সেগুলো তোমাদের জন্য, সেগুলো কিন্তু বাইরের দেশে ইম্পোর্ট হয়ে যাচ্ছে। আজকে আমরা ফ্লেক্স সিডস খাচ্ছি বাইরে থেকে কিনে এনে, কিন্তু আমাদের দেশের ম্যাগরেল মাছ আজকে আর পাওয়া যায় না। এই ম্যাগরেল মাছ বিদেশে চলে যাচ্ছে। এই ম্যাগরেল মাছের মধ্যে ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যেটা আমাদের শরীরের একটা গুড ফ্যাট। ফ্রি র্যাডিক্যালস কে ভাঙতে সাহায্য করে, হার্ট অ্যাটাক থেকে দূরে সরায়, ব্রেন স্ট্রোক থেকে দূরে সরায়, রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। ম্যাগরেল মাছ নাই পাই, অন্তত পুঁটি মাছ তো পেতে পারি, মৌরলা মাছ পেতে পারি, কাঁচকি মাছ পেতে পারি। এই মাছগুলোই যদি আমরা খাই না, আমাদের কিন্তু ফ্লেক্স সিড, চিয়া সিডস, ওমেগা 3, ওমেগা 6 এর ভরপাই মিটে যায়। তাই খাদ্য বিজ্ঞান, যাকে বলে নিউট্রিয়েন্টস বা নিউট্রিশন সায়েন্স, নিউট্রিশন সায়েন্স, যেটা আমরা আমাদের এই কলেজে ওটি টেকনিশিয়ান বা সিএমএসিডি অথবা অন্য যে কোনো সে কোর্সগুলো পড়বো তাদের মধ্যে সিলেবাসের মধ্যে রেখেছি। তারা সব থেকে আগে নিজেদের শরীর বিদ্যা সম্পর্কে যদি কিছু শিখতে না পারে, তাহলে কোনোদিনও কাউকে কিছু শেখাতে পারবে না এবং নিজেও এই ভারত মাতার একজন বীর সন্তান হিসেবে প্রমাণ করতে পারবে না। আজকের ক্লাসটা এই অবধি আমি রাখছি। নমস্কার, ধন্যবাদ।